জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর কাকরাইলে সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বলছেন দাবি পূরণ না করে ক্লাসে ফিরবেন না তারা। পরে শাটডাউন ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়। গতকাল থেকে কাকরাইলের সড়ক অবস্থান নেওয়া শিক্ষার্থীরা বলেন দাবি পূরণ না করে আর ক্যাম্পাসে ফিরতে চান না তারা। কোনো রকম প্রতিশ্রুতি নয়, দাবির বাস্তবায়ন দেখতে চান শিক্ষার্থীরা। বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনিক সভাতেই অনুমোদন করতে হবে। বুধবার রাতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। এর আগে গতকাল সকালে ৩ দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ করেন জগন্নাথের শিক্ষার্থীরা। এ সময় পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে। পরে ফের সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। তার দাম্ভিকতা, তার উদ্ধত্যপূর্ণ আচরণে আমরা খুবই ক্ষুব্ধ হয়েছি। আমরা তার আচরণকে আমরা খুবই ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। ৩ দফা না, অ্যাকচুয়ালি এটা ৪ দফা। কারণ কালকে যারা আমাদের উপর যে পুলিশগুলো হামলা করেছে অবশ্যই তাদের এটা বিচার হওয়া উচিত এবং এদের নিয়ে তদন্ত টিম গঠন করা উচিত। খুবই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনার কারণে সে কোনো রকমের আশ্বস্ত না করে চলে গেছে। এটাকে আশ্বস্ত করা বলে না কোনোভাবে। আমরা এখানেই থাকবো এবং সেটা যদি আরো বেগবান করতে হয় আমরা আরো বেশি চেষ্টা করব এবং আমরা রাজপথে থাকবো। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে কাকরাইলে আছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। বিস্তারিত জেনে নিচ্ছি তার কাছে। গালিব, এখন কি অবস্থা? এই আন্দোলনকারীদের সঙ্গে আজ আলাপ আলোচনা করার জন্য এখন পর্যন্ত কেউ কে আসছে বা আসবে? লিমন, শুরুতেই যদি আপনার প্রশ্নের উত্তর দিয়ে শুরু করি যে আন্দোলনকারীদের এখন কি অবস্থা, আমি যেটি এখানে আসার পর থেকে দেখতে পেয়েছি যে এখানে খণ্ড খণ্ড বিভিন্ন জায়গায় স্লোগান দেওয়া হচ্ছে কিংবা সবাই একসাথে এখানে অবস্থান করছে, আবার ছন্ন ছাড়া হয়ে এখানে অবস্থান করছে। অর্থাৎ পুরো কাকরাইলের যে মোড়টি রয়েছে সে পুরো মোড় জুড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন। আপনি দাবির কথা বলছিলেন, দাবি তাদের ৩টি, কিন্তু আজকে আরও একটি দাবি তারা যুক্ত করেছেন। সেটি হচ্ছে গতকালকে যেই তাদের বিরুদ্ধে হামলা হয়েছে সেখানে যে পুলিশ সদস্যরা যারা জড়িত রয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, সেই দাবিটি তারা যুক্ত করেছেন। এখানে এসে সবথেকে বেশি আমার যেটি নজরে পড়েছে লিমন, সেটি হচ্ছে যে তাদের হলের যেই দাবিটি, যেটি বিগত কয়েক বছর ধরে, বিশেষ করে যখন থেকে তাদের 11টি হল তাদের নামে ছিল এবং সেটি বেদখল হয়ে যায়, এখন শুধুমাত্র একটি হল রয়েছে, সেটিও মেয়েদের হল, কিন্তু ছেলেদের কোনো হল নেই। এই যে বছরের পর বছর ধরে তারা হলের জন্য যে আন্দোলন করে আসছে সেই দাবিটি আসলে এখানে তাদের মুখ্য দাবি হয়ে উঠেছে। এবং আমি অনেকের গালে দেখতে পেয়েছি সেখানে লেখা হয়ে রয়েছে হল দে কিংবা বিভিন্ন স্লোগানে ঘুরে ফিরে কিন্তু তাদের হলের বিষয়টি আসছে। সেখানে স্পষ্টভাবে তারা যে দাবিটি করেছে সেটি হচ্ছে তাদেরকে হল তো দিতে হবেই, যেহেতু একটি পাবলিক ক্যাম্পাস, এই ক্যাম্পাসে হল থাকতেই হবে। কিন্তু যতদিন না পর্যন্ত এখানে তাদেরকে হল না দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত যেন 70% শিক্ষার্থীকে যেন তাদেরকে এই হলে যে আবাসন বৃত্তি সেটি যেন দেওয়া হয়, সেই নিশ্চিতের দাবি তারা করছেন। এছাড়াও আরেকটি বিষয় যেটি শিক্ষার্থীদের সাথে বলাই চলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, সেটি হচ্ছে যে শিক্ষার্থীদের যে বাজেট ইউজিসি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে দেওয়া হয়, তারা বলতে চাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিশেষ করে যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে যে বাৎসরিক যে বাজেট দেওয়া হয় সেটি একেবারেই অপ্রতুল। এবং আমরাও দেখেছি যে গত বছর যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রায় 40,000 শিক্ষার্থীর বিপরীতে যেখানে বাজেট বরাদ্দ দেওয়া ছিল 800 কোটি টাকার ওপরে, সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে দেওয়া হয়েছে মাত্র 150 কোটি টাকার একটু বেশি। তো এই যে অসামঞ্জস্য বাজেট, সেটি যেন কোনো প্রকারে কাটছাট না করা হয় সেটি তাদের দাবির মধ্যে আছে। এছাড়াও যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসটি যেন অতি শীঘ্রই এবং পরবর্তী একনেকের যে বৈঠক হবে সেই বৈঠকেও যেন এটি পাশ করা হয় এবং দ্বিতীয় ক্যাম্পাসের যেই অবকাঠামোগত নির্মাণ কাজ সেটি যেন শুরু করা হয়। মূলত এসব দাবি নিয়ে শুরু হয়েছে। আর এখন পর্যন্ত আমার চোখে পড়েনি আসলে গতকালকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি এখানে এসেছিলেন, একটা অপ্রীতিকর অবস্থা এখানে তৈরি হয়েছিল, কিন্তু এরপরে আজকে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কাউকে এখানে আসতে দেখা যায়নি। তবে বিভিন্ন মহল থেকে আমরা যেটি জানতে পারছি যে এখানে অন্যান্য যেই রাজনৈতিক প্ল্যাটফর্ম রয়েছে, বিশেষ করে জুলাই আগস্টের পরে যেগুলো তৈরি হয়েছে, তারা এখানে আসবেন এবং তাদের সাথে একাত্মতা পোষণ করবেন। শিক্ষক এবং ছাত্রদের একত্রে একটি যে আন্দোলন কতটা সক্রিয় এবং স্বতঃস্ফূর্ত হতে পারে সেটি
কিন্তু এই কাকরাইল মোড়ে জবি শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে বোঝা যাচ্ছে। একপাশে শিক্ষকরা অবস্থান করছেন, আরেক পাশে শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং চারপাশেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে পাবলিক বাসগুলো রয়েছে সেগুলো এখানে শিক্ষার্থীদেরকে নিয়ে আসছে, আবার নিয়েও যাচ্ছে। তো লিমন, এই ছিল আমার কাছ থেকে কাকরাইলের মোড় থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন চলছে তার সর্বশেষ। জানাচ্ছিলেন গালিব ইবনে রিয়াজ, জানাচ্ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের খবর। শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় শোক পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বন্ধ ছিল ক্লাস পরীক্ষা। প্রথমে অর্ধবেলা, পরে পূর্ণবেলা বন্ধ ঘোষণা করে প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের পতাকাও অর্ধনমিত রাখা হয়। সাধারণ শিক্ষার্থী সহ নানা সংগঠন শোক পালন করে দাবি জানায় সাম্য হত্যার বিচারের। ভিসি চত্বরের সামনে কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল। অল্প সময়ের মধ্যে জুলাই বিপ্লবের সৈনিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র পারভেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্যকে হত্যা করার ঘটনায় নিন্দা জানায় তারা। বিচার না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছে ছাত্রদল। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি শুধুমাত্র আমাদের এক সাম্য না, আমাদের এরকম হাজারো লাখো সাম্যদের জন্য আজকে আমরা দাঁড়িয়েছি। সাম্যর যে হত্যাকারী দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। সাম্য হত্যার বিচারের দাবিতে যেভাবে আমরা রাজপথে থাকবো, যেভাবে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমরা রাজপথে থাকবো, ঠিক একইভাবে পুরো ছাত্র দলের নেতাকর্মীরা বলতে চায় খুব দ্রুততম সময়ে সারা বাংলাদেশে এই ছাত্রলীগের বিচারের দাবিতে আবারও মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করবো আমরা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তায় সোহরাওয়ার্দী উদ্যান ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় সিসিটিভি বসানো হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে উচ্ছেদ করা হয়েছে অবৈধ স্থাপনা ও খাবারের দোকান। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়, গণপূর্ত বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যৌথভাবে এই অভিযান চালায়। সোহরাওয়ার্দী উদ্যানে থাকা চা, ফুচকা, চটপটির দোকান সহ সব ধরনের খাবারের দোকান গুড়িয়ে দেওয়া হয় এই অভিযানে। উদ্যানের সৌন্দর্য ধরে রাখা, জনসাধারণের চলাচলে নিরাপদ পরিবেশ তৈরি করতে এই অভিযান চালানো হয়। মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। এরপরই সোহরাওয়ার্দী উদ্যান থেকে সব ধরনের অবৈধ স্থাপনা ও দোকান সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া টিএসসি সংলগ্ন উদ্যানের গেট স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। হত্যার শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্যের রাজনৈতিক শত্রুদের দ্রুত চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন। সাম্য হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানায় বিএনপির এই শীর্ষ নেতা। এ সময় সরকারের সমালোচনা করে বলেন, এনসিপি যমুনায় গেলে তাদের সাদরে আমন্ত্রণ জানানো হয়, আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গেলে তাদের দাবি নিয়ে গেলে টিয়ার শেল মারা হয়। এই বিভাজন কেন? উপদেষ্টাদের কাছেও এই প্রশ্ন করেন রিজভী। অবিলম্বে সামনে যেভাবে হত্যা করা হয়েছে তার রাজনৈতিক শত্রু কারা আমরা একটু আভাস পাচ্ছি। এই রাজনৈতিক শত্রুদের চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসবে, তা না হলে এর পরিণতি ভয়াবহ হবে। কুমিল্লা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সরাসরি চলে যাচ্ছে সেখানে। এইটা বিদেশি হাতে দেওয়ার পায়তারা চলছে কেন? ডিপি ওয়ার্ল্ডকে এটা দিয়ে দেওয়া হচ্ছে। আমি কথা বলার পরে কি বলবে জানেন? এগুলো একটা গাধা, বোকা, কিছুই বুঝে না, আমরা কিছুই বুঝি না। ডাবল বোলিংকে আরও উন্নত করা যায়। আমি বলতে চাই, যত উন্নত করা সম্ভব সেটা আমরাই করব, বিদেশি কোনো শক্তির প্রয়োজন নাই। এই দেশ থেকে টাকা অর্জন হবে, সেই টাকা বিদেশে চলে যাবে, এটা আমরা হতে দেব না। অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন দেওয়া সরকার, দেশের কোনো নীতি নির্ধারণী বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের নাই। দেশের অভ্যন্তরে আজকে আপনারা করিডোর দিতে চাচ্ছেন, করিডোর দিতে চাচ্ছেন। এটা কি জিনিস ভাই করিডোর? আপনি কি আপনার বাড়ির মধ্য দিয়ে কাউকে যাওয়া আসার রাস্তা দিবেন? কেন দিবেন না? দিবেন না এই কারণে আপনি জানেন না
ওই করিডোর দিয়ে কি আসা যাওয়া করবে? সাপ আসবে, ব্যাঙ আসবে, নাকি অন্য কিছু আসবে? আপনি জানেন না। সুতরাং এই করিডোর দেওয়ার বেলায় সাবধান হন, দেশের মানুষের মতামতের দিকে খেয়াল রাখেন। নির্বাচিত সরকার ছাড়া এই সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনারা নন। আমি আবারও বলছি, এই সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনারা নন। এই সমস্ত অপকর্ম যদি করতে চান তাহলে কিন্তু এর পরিণতি ভয়াবহ হওয়ার সম্ভাবনা আছে। প্রিয় ভাইয়েরা, আমি আজকে আর কিছু বলবো না, শুধু বলবো যে বাংলাদেশ কিন্তু ভালো একটা অবস্থানে এখন নাই। ফ্যাসিবাদকে বৈধতা দেয়া গণমাধ্যমের বিরুদ্ধে কথা বলাকে এখন মব সন্ত্রাস বলা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সকালে প্রেস ক্লাবে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকার কোনো গণমাধ্যমকে কাজ করতে বাধা দিচ্ছে না। সাংবাদিকদের চাকরিচ্যুতির দায় মালিকদের বলেও মন্তব্য করেন প্রেস সচিব। আমি বলবো, বাংলাদেশের মিডিয়া গত 9 মাসে আনপ্রেসিডেন্টেড ফ্রিডম উপভোগ করছেন। আমরা এই গভর্নমেন্ট কোনো নিউজ আউটলেট বন্ধ করেনি, একটা নিউজ আউটলেট বন্ধ করেনি, বরঞ্চ 2-1টা নিউজ আউটলেটের আপনার অনলাইনে অ্যাক্সেস পাওয়া যেত না, আমরা সেগুলোকে ওপেন করে দিয়েছি। আপনার নেত্র দেখেন, কিছু কিছু জার্নালিস্ট জব হারিয়েছে, এটা সত্য, আমরা অস্বীকার করছি না। কিন্তু কথা হচ্ছে, এই জব হারানোর জন্য এটা কি ইন্টারিম গভর্নমেন্টের দায়? যারা এই যে 15 বছরে যে ফ্যাসিবাদী বয়ান তৈরি করলো, অনেক লোকের মৃত্যুকে বৈধতা দিল, কিলিং এ বৈধতা, মার্ডারে বৈধতা দিয়েছে, দেশের ডেমোক্রেসিকে যারা কিলিং এর সাথে সরাসরি যুক্ত। একটা টিভি স্টেশনের আমি জানি 2টা লোক প্রতিদিন এসে বলতো যে ওরা সন্ত্রাসী, ওরা জঙ্গি। এখন এই যে 2-3 মাস পরে যখন পরিবর্তিত পরিস্থিতিতে এসে স্টুডেন্টরা যদি বলে ওই টিভি স্টেশনে যে ভাই উনি কিন্তু আমাদেরকে সন্ত্রাসী বলছে, এখন যেই এইটা বলতেছে তখন আবার অনেকে বলে যে দেখছেন মব এদের পিছনে সাংবাদিকদের এগেইনস্টে লেগে গেছে। দীর্ঘদিন বন্ধের পর আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। কলিং ভিসা পাওয়ার পরও যেতে না পারা প্রায় 17,000 শ্রমিকের মধ্যে 7,926 জন মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাচ্ছে সবার আগে, জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার মালয়েশিয়ার মানব সম্পদ ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, সব এজেন্সি মালয়েশিয়াতে শ্রমিক পাঠাতে পারবে। নতুন করে মালয়েশিয়াতে 1.5 লাখ শ্রমিকের চাহিদার ক্ষেত্রে বাংলাদেশ অগ্রাধিকার পাবে বলেও জানান আসিফ নজরুল। এদিকে গেল বছর জুনে বন্ধ হওয়া মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে অনিয়ম ও অর্থ পাচার নিয়ে বাংলাদেশের করা অভিযোগ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে মালয়েশিয়া সরকার। গেল 23 এপ্রিল এক চিঠিতে ঢাকাকে আহ্বান জানায় দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ের মহাসচিব আজমান ইউসুফ। গত বছর যেই বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়াতে আসতে পারে না শেষ মুহূর্তে, তাদেরকে উনি মালয়েশিয়াতে আসার সুযোগ করে দিবেন। এটা নাম্বার ছিল 17,000-এর মতো। তো এটা ভিত্তিতে আমরা অনেক আলোচনা করেছি। তো তারা বলেছে তারা ব্যাচ ওয়াইজ নিবে। তো প্রথম ব্যাচ হিসাবে 7,926 জনের তালিকা ওনারা চূড়ান্ত করেছেন। ভবিষ্যৎ কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা বিভিন্ন সূত্রে জেনেছি আগামী কয়েক মাসে মালয়েশিয়া 1 থেকে 1.5 লক্ষ বিদেশি শ্রমিক নিতে পারে। লোক দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। জাতীয় রাজস্ব বোর্ডকে ভেঙে 2 বিভাগে বিভক্ত করার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কলম বিরতি পালন করছে সংস্থাটির কাস্টমস, ভ্যাট ও আয়কর শাখার কর্মকর্তা কর্মচারীরা। কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা অফিসে অবস্থান করলেও কার্যক্রম বন্ধ রয়েছে। এতে বাজেট শাখা, আন্তর্জাতিক যাত্রী সেবা এবং রপ্তানি কার্যক্রম শাখা ব্যতীত এনবিআরের সকল শাখার কার্যক্রম বন্ধ রয়েছে। এনবিআর ঐক্য পরিষদ প্ল্যাটফর্ম জানায়, সংস্থাটি এনবিআরকে স্বাগত জানায়, তবে এনবিআর সংস্কার পরামর্শ কমিটির প্রতিবেদন জনসম্মুখে না এনে অধ্যাদেশ জারি করায় ক্ষুব্ধ তারা। অবিলম্বে এটি পুনর্বিবেচনা না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। এদিকে প্রণীত রাজস্ব অধ্যাদেশ অবিলম্বে বাতিল করে জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার সংক্রান্ত পরামর্শ কমিটির প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করার আহ্বান জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের প্রতিনিধিরা। বৃহস্পতিবার বিকেলে এনবিআর ভবনে এক সংবাদ সম্মেলনে তারা এসব কথা জানায়। জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রমের প্রকৃতি অত্যন্ত বিশেষায়িত।
এবং আইন নির্ভর। আয়কর, কাস্টমস, ভ্যাট সহ রাজস্ব আইন এবং নীতিমালার প্রয়োগে দীর্ঘমেয়াদী অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা ও নীতিগত গভীরতা প্রয়োজন হয়। প্রস্তাবিত অধ্যাদেশে অভিজ্ঞতার দক্ষতার বিষয়টি উপেক্ষা করা হয়েছে। বিশেষায়িত জ্ঞানের অনুপস্থিতিতে নীতি নির্ধারণের অসামঞ্জস্যতা ও বাস্তবায়নে বিঘ্ন ঘটবে, যা সরাসরি রাজস্ব আহরণের নেতিবাচক প্রভাব ফেলবে। অতিবৃষ্টি ও আকস্মিক বন্যার কবলে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া, মেরিল্যান্ড ও পেনসিলভেনিয়া অঙ্গরাজ্য। বুধবার ওয়েস্টার্ন মেরিল্যান্ডে পানির স্রোতে তলিয়ে নিহত হয়েছে এক কিশোর। বিষয়টি নিশ্চিত করেছে সিবিসি নিউজ। এছাড়া এসব অঙ্গরাজ্যের বেশিরভাগ শহর তলিয়ে গেছে কয়েক ফুট পানিতে। রাস্তাঘাট এমনকি আবাসিক ভবনেও ঢুকে পড়েছে বন্যার পানি। এই পরিস্থিতিতে জরুরি উদ্ধার কাজে নেমেছেন দমকল কর্মীরা। বুধবার ওয়েস্টার্ন মেরিল্যান্ডে 5 ইঞ্চির বেশি বৃষ্টিপাত রেকর্ড করেছে দেশটির আবহাওয়া বিভাগ। স্থানীয়রা বলছেন, গেল 30 বছরে এই অঞ্চলে এত ভয়াবহ বন্যা দেখা যায়নি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।